প্রথম আলো ডিজিটাল আয়োজিত ডিবিএল সিরামিক্স অনলাইন আবাসন মেলা থেকে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি। আমরা এই অনুষ্ঠানে আবাসন খাতের বিভিন্ন দিক নিয়ে কথা বলি। আমাদের আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হচ্ছে কোন দিকে যাচ্ছে দেশের আবাসন খাত, এবং এ বিষয়ে কথা বলার জন্য আমরা দুজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। তারা আমাদের সঙ্গে সংযুক্ত আছেন। আমি শুরুতেই পরিচয় করিয়ে দিচ্ছি। মাহজাবিন চৌধুরী, হেড অব মার্কেটিং, বি প্রপার্টি, আপনাকে স্বাগত। এবং আরিফুর রহমান সজল, প্রধান নির্বাহী কর্মকর্তা, এশিয়ার গ্রুপ। আমরা আলোচনা শুরু করতে চাই মাহজাবিন চৌধুরী আপনাকে দিয়ে। আমরা গত দুদিন ধরে যে অনুষ্ঠানটা করছি তাতে এই খাতে সংশ্লিষ্ট যারা সরাসরি ব্যবসার সঙ্গে জড়িত তাদের কথা শুনেছি। আপনি একটু ভিন্ন জায়গা থেকে দেখেন আবাসন খাতটাকে। আমি আপনার অভিজ্ঞতাটা জানতে চাচ্ছি, এবং আসলেই এই মুহূর্তে বাংলাদেশে আবাসন শিল্পটা কোন দিকে যাচ্ছে, ভবিষ্যৎটা কি বা বর্তমানটাই কেমন হচ্ছে, এটা নিয়ে যদি আপনি শুরু করেন একটু। থ্যাংক ইউ স্বাগত ভাই। ভবিষ্যতের আবাসন খাতের কথা যদি বলি তাহলে আমি পার্সোনালি ইজ ভেরি পজিটিভ। তার কারণ আমাদের আবাসন খাতে এখন যে অবস্থা সেদিকে যদি তাকাই তাহলে কিন্তু আমরা বলতে পারি যে আবাসন খাতের ভবিষ্যৎ অনেক অনেক ভালো। আমরা অতীতের দিকে যদি একটু তাহলে দেখবো যে এই আবাসন খাতে আসলে অনেক ধরনের সমস্যা ছিল, অনেক ইনসিকিউরিটি ছিল, কিছু ট্রাস্ট ইস্যুস ছিল, এবং আমরা কিন্তু এই খাতটাকে নিয়ে সবসময় একটা দোটানার মধ্যে ছিলাম, একটা অস্থিরতার মধ্যে ছিলাম যে আসলে কি হচ্ছে, এটা কতটুকু সেফ এন্ড সিকিউর, এটা আসলে কোন দিকে যাচ্ছে, এখানে ইনভেস্ট করাটা সেফ কিনা ইত্যাদি অনেক ধরনের সংশয় কিন্তু আমাদের মনের ভেতরে ছিল। কিন্তু আপনি যদি দেখেন গত কয়েক বছরের দিকে যদি তাকাই তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই খাতে এই ধরনের সংশয়গুলো কিন্তু আগে থেকে অনেকখানি কমে এসছে। মানুষজন কিন্তু এখন অনেক কনফিডেন্ট আগের চাইতে তারা এখন অনেক সাউন্ড ডিসিশন মেক করতে পারে। সো আমার মতে আবাসন খাতের ভবিষ্যৎ আগের চাইতে অনেক অনেক বেটার। এমনি আপনার কাছে আবার যদি একই ধরনের একটা প্রশ্ন করি, যে ধারাটা, প্রবণতা, যে আমরা দেখেছি যে গত 10-15-20 বছর আগে এক ধরনের আবাসন প্রতি মানুষের আগ্রহ ছিল, এখন ডিজাইন চেঞ্জ হয়েছে, মানুষের পছন্দ বদলে গেছে, ভিন্ন কিছু চান, কন্ডোমিনিয়াম চলে এসছেন, মানে নতুন ধরনের অনেক কিছু এসছে। এই ধারাটা কি ধরনের এবং সামনের দিকে কোন দিকে যাচ্ছে যদি একটু বলেন। একটা সময় ছিল আমাদের আবাসন বলতে শুধুমাত্র হচ্ছে সিকিউরিটি নিয়ে আমরা চিন্তা করতাম যে আমাদের একটা মাথা গোঁজার ঠাঁই দরকার, কিন্তু এখন কিন্তু শুধুমাত্র মাথা গোঁজার ঠাঁই না, আমরা কিন্তু যখন আমাদের হাউজিং নিয়ে চিন্তা করি, আমাদের নিজের রেসিডেন্স নিয়ে চিন্তা করি, তখন কিন্তু আমরা শুধুমাত্র যে একটা সিকিউরিটি পয়েন্ট অফ ভিউ থেকে দেখি তা কিন্তু না। এখন কিন্তু এর সাথে আমরা অনেক কিছু চাই, আমরা অনেক অপশন চাই, আমরা অনেক অ্যামেনিটিস চাই, আমরা সিকিউরিটি চাই। ইনফ্যাক্ট আমি যদি এই কিছুদিন আগে আমাদের কোভিড যে সিচুয়েশন গেল, আমাদের লকডাউন ছিল, আমরা হোম অফিস করেছি, একটা লম্বা সময় বাসায় থেকেছি, যেটা ইউজুয়ালি আমরা কখনো কিন্তু করি না। তো এই বাসায় থাকার পরবর্তী চিন্তা ভাবনাও কিন্তু অনেকখানি চেঞ্জ হয়ে গেছে। আমরা যখন বাসায় থেকেছি তখন আমাদের কাছে মনে হয়েছে যে সিকিউরিটি আসলে আমরা চিন্তা করি যে একটা বাড়ি থাকা মানে সিকিউর, আসলে ব্যাপারটা কিন্তু তা না। সিকিউরিটি কিন্তু অনেক রকম। আমার বাসার একটা কমিউনিটি দরকার, একটা গেটেড কমিউনিটি কিন্তু এখন অনেক বেশি ইম্পর্টেন্ট। আমরা কিন্তু অনেক বেশি চিন্তা করছি গেটেড কমিউনিটি নিয়ে, তার কারণ যদি এরকম একটা ভালনারেবল সিচুয়েশন আসে তাহলে কিন্তু আমরা সবসময় চাইবো যে সবাইকে নিয়ে একসাথে একটু সেফ থাকি, একটু সাউন্ড থাকি, রাইট? সো এই ব্যাপারটা কিন্তু কোভিড এর পরবর্তী সময় এসছে। এছাড়াও আমি যদি বলি, একটা সময় ছিল শুধুমাত্র থাকার জায়গাটুকু হলেই হবে, এখন কিন্তু তা না। থাকার জায়গার সাথে আমাদের চিন্তা করতে হয় যে আমি ওখান থেকে কিভাবে কমিউট করব, আমার নিজের অফিস, আমার বাচ্চা কাচ্চা, যদি আমি স্কুল, কলেজ বা ইউনিভার্সিটির কথা বলি, আমি কোথায় যাব আমার গ্রসারিটা করার জন্য, এবং আমার আশেপাশে সব অ্যামেনিটিস গুলো আছে কিনা, একটা হাঁটার জায়গা আছে কিনা, একটা জিম আছে কিনা, একটু ছাদে যাওয়ার, একটু ছোট্ট বাগান করার জায়গা আছে কিনা। সো এগুলো কিন্তু অনেক কিছু আমরা এখন চিন্তা করি। সো আগে যে একেবারে ছোট্ট করে নিজের একটা বাসা হলেই হবে, ওই ধ্যান ধারণা থেকে কিন্তু আমরা এখন অনেকখানি বেরিয়ে এসেছি, এবং ট্রেনটাও কিন্তু ওদিকেই যাচ্ছে। এবং আরো একটা মজার ব্যাপার আমরা লক্ষ্য করেছি, একটা সময় ছিল যে একটা মিডল
এই যে যাওয়ার পরে আমরা হয়তো আমাদের প্রপার্টি নেওয়ার ব্যাপারে আমরা চিন্তা করেছি, এখন কিন্তু বিষয়টা ওরকম না। আমি এরকম পার্সোনালি অসংখ্য ছেলে মেয়েকে চিনি যারা তাদের 30s-এই চিন্তা করছে যে তাদের একটা প্লট লাগবে বা তাদের একটা ফ্ল্যাট লাগবে, এবং তারা তাদের ফ্যামিলি শুরু করার আগেই চিন্তা করছে যে তাদের আবাসন ব্যবস্থাটা যেন তারা করে তারপরে তাদের ফ্যামিলিটা শুরু করতে পারে। তো চিন্তা ভাবনাতেও কিন্তু অনেক পরিবর্তন এসছে। তো এগুলো আমি খুব পজিটিভলি দেখি। এগুলো অ্যাকচুয়ালি আমাদেরকেও কিন্তু একটা চ্যালেঞ্জ দিচ্ছে, আমাদেরকেও কিন্তু একটা প্রেশার দিচ্ছে, আমাদেরকেও কিন্তু অনেকগুলো বিষয় নিয়ে চিন্তা করার একটা সুযোগ তৈরি করে দিচ্ছে, যেটা আবাসন খাতে অনেক আগে ছিল না, এবং এটা এখন আছে, এবং আস্তে আস্তে এটা র্যাপিডলি অনেকখানি বদলে যাবে। ধন্যবাদ। জনাব আরিফুর রহমান সজল, আপনার কাছে আসি। আপনার অভিজ্ঞতাটা কি, বিশেষ করে কোভিড-19 সময়ের যে অভিজ্ঞতা এবং এখন যখন একটা অর্থনীতি উত্তরণের পথে আবাসন খাতের দিকে মানুষের নজর যাচ্ছে, আমরাও প্রথমবারের মতো একটি মানে এই গত 1-1.5 বছরের মধ্যে একটা মেলা করলাম, যদি অনলাইনে, সবকিছু মিলিয়ে আপনার অভিজ্ঞতাটা কি? প্রথমে যদি আমি কথায় আসি, যে একটা স্ট্যাটিস্টিক্সে আছে যে ঢাকা শহরের কিন্তু মাত্র 18% হচ্ছে নিজের বাড়ি অথবা ফ্ল্যাটের মালিক, এই জনসংখ্যা ঢাকা শহরে। সো একটা বিশাল সুযোগ এবং বিশাল একটা সম্ভাবনা শহর আবাসনের কিন্তু ঢাকা শহর। ওয়াইরেস এই ঢাকা অথবা চিটাগং আমাদের ইকোনমি হচ্ছে সেন্টার বেসড। এই সেন্টারের উপরে প্রেসার বাড়ছে। মানুষ যখন এখানে চাকরি, ব্যবসা বা যে কোনো সুবাদেই এখানে আসছেন, সে এখানে সেটেল হওয়ার চেষ্টা করছেন, ছেলে মেয়েকে স্কুলে এখানেই পড়াতে চেষ্টা করছেন। সো আমাদের এই সেন্ট্রাল বেস ইকোনমিতে শহরটা আসলে এক্সপান্ড হবেই। সো আবাসন খাত আসলে আমাদের এই দেশে এখানে ডিমান্ডটা সবসময়ই বেশি, যেখানে শুধুমাত্র 18% ওনার হচ্ছে এখনো ঢাকা শহরের যারা ফ্ল্যাট এবং বাড়ির মালিক। তো এখানে বিশাল একটা জনসংখ্যা এবং বিশাল একটা আবাসনের সুযোগ সবাইকে করে দেওয়ার মতনও অবস্থা আছে, যদি পরিকল্পিতভাবে আমরা আগাতে পারি। সেই পরিকল্পনা, যেটা মেহজাবিন একটু আগে বলছিলেন যে আমাদের এখন রুচি বা টেস্ট চেঞ্জ হচ্ছে, সেটার সাথে আসলে এই রুচি বা টেস্টও যেটা চেঞ্জ হচ্ছে সেটাও হয়তোবা সাময়িক। আমরা লং টার্মে দেখছি এই রুচিটাও হয়তো আরো অন্যরকম চেঞ্জ হয়ে যাবে। কারণ আপনি যদি পার্শ্ববর্তী দেশগুলোতে দেখেন বা মালয়েশিয়া বা সেখানে দেখেন, যে বড় বড় যে সিটি গুলো একসাথে হয়তো 8টা-10টা টাওয়ার শহরের পেরিফেরিতে, আমরা কিন্তু এখন পর্যন্ত আমরা ঢাকা শহরের বাহিরে যেতে পারিনি ইনফ্রাস্ট্রাকচারের অভাবে। ইভেন ঢাকার পেরিফেরিতেও কিন্তু ইনফ্রাস্ট্রাকচারের অভাবে কিছু করতে পারিনি। আপনি যদি কলকাতা দেখেন, 5টার পরে মেট্রোর মাধ্যমে পুরো কলকাতা খালি হয়ে যায় 5টার পরে, অথচ দিনের বেলা যে পরিমাণ ক্রাউড থাকে আনবিলিভেবল। কিন্তু 5টা থেকে আপনি 8টার সময় কলকাতা শহরে বের হবেন, একদমই নিঝুম টাইপের। ওয়াইরাস আমাদের দেশে আপনি রাত্রে 11টার সময় পরেও আরো বিশাল যানজট লেগে যায় ট্রাক এবং লরির জন্য। তো কেমন না জিনিসটা, একটা আনপ্ল্যান্ড। অথচ আমি যদি এখান থেকে আজকে গাজীপুর, টঙ্গী, এখানেই যদি আমি কিছু শহর ইনফ্রাস্ট্রাকচার করে দিতাম, যে সেখান থেকে খুব সহজে শহরে আসবে এবং শহর থেকে চাকরি সে বা ব্যবসা করে আবার দিন শেষে চলে যাবে। তো এখন আসলে ওই জিনিসগুলো চিন্তা করার সুযোগ এসছে। সরকারেরও আমাদের দিকে সাহায্যের এবং সকল ধরনের ইনফ্রাস্ট্রাকচারের সুবিধা দেওয়ার কথা চিন্তা করা আসলে আমরাও রিকোয়েস্ট করব। কারণ আপনারা জানেন যে জিডিপি গ্রোথের 12% রিয়েল এস্টেট আসলে কন্ট্রিবিউট করে, যেটা আসলে আরএমজি থেকেও বেশি। আরএমজি একটা দিকেই শুধু আগানো, ওখানে আমার এমপ্লয়মেন্টটা অনেক বেশি। আমাদের এখানেও এমপ্লয়মেন্ট যে পরিমাণ, কিন্তু এই সেক্টরটাতে কিন্তু আমরা গভর্নমেন্টের থেকে সেরকম প্রত্যেকটা জায়গায় আরো সুবিধা বা যেটা প্রত্যেকটা হওয়া উচিত সেটা আশা করি। এবং আজকে কিন্তু রিয়েল এস্টেট যেখানে দাঁড়িয়েছে, এই নিজস্ব এন্টারপ্রেনার যারাই আসলে এই স্বপ্নের বাড়িটা সবার তৈরি করে দিচ্ছি আমরা, এটা নিজস্ব তত্ত্বাবধানে। হ্যাঁ, পেন্ডামিকে আমরা সরকারের চমৎকার স্টিমুলেশন প্যাকেজ পেয়েছি, বা সেটাও সব ডেভেলপাররা হয়তো অ্যাভেল করতে পারেনি। যারা তাদের ওয়ার্কফোর্স, ওয়ার্কিং ক্যাপিটাল এবং স্ট্রেংথ ছিল, তারা সার্ভাইভ করেছে। অনেক ডেভেলপার আছে হয়তো গাইডলাইন বা নিজস্ব একটা ফিনান্সিয়াল প্ল্যানিং, ওয়ার্কিং ক্যাপিটাল প্ল্যানিং এর কারণে হয়তো অনেকে ঝরে গেছে, স্ট্রাগল করছে। এই মার্কেটটা আসলে সামনে এখনো আমরা যা দেখছি, মার্কেট ইজ দেয়ার, ডেফিনেটলি দেয়ার। বাট আসলে আমরা রিয়েল এস্টেট যারা ব্যবসা করছি, আমরা আসলে এটাকে সঠিক জায়গায় নিয়ে যেতে পারছি কিনা, সরকারের সাথে একসাথে হাত মিলিয়ে যারা ডিসিশন মেকারস আছে তাদের সাথেও সমন্বয় করে আগাতে পারছি কিনা, এই জায়গাটায় আমার কাছে মনে হয়েছে টোটাল রিয়েল এস্টেটের আসলে অনেক কাজ করার আছে।
সরকারের নীতি নির্ধারকদের সাথে, টাউন প্ল্যানার যারা আছেন আর্কিটেক্টদের সাথে অনেক সুযোগ আছে কাজ করার, যেখানে আসলে একটা কোঅর্ডিনেট করে এখন পর্যন্ত কাজ আমাদের এই রিয়েল এস্টেট নিয়ে হয়নি, যেটা আসলে খুবই প্রয়োজন। ধন্যবাদ। মাহজাবিন চৌধুরী, আমাদের এইমাত্র আরিফুর রহমান সজল যে কথাগুলো বললেন, একটি হচ্ছে যে মানুষের, আপনি নিজেও যেটা বলেছেন, মানুষের রুচির বদল হচ্ছে, মানুষের চাহিদার বদল হচ্ছে, মানুষ অন্যভাবে থাকতে চায়, আবার ঢাকার বাইরে আবাসনের কথা বলা হচ্ছে। এই মানুষের রুচির যেভাবে পরিবর্তন হচ্ছে, আমাদের আবাসন খাত ওই রুচির পরিবর্তনটা ধরতে কতখানি প্রস্তুত বলে আপনি মনে করছেন, বা প্রস্তুতি নিতে গেলে আর কি কি প্রয়োজন বলে আপনি নিজে মনে করছেন? আরিফ ভাইয়ের সাথে আমি একমত। আরিফ ভাই যেটা বললেন যে আসলে আমাদের, হ্যাঁ, আমরা আমাদের ইনফ্রাস্ট্রাকচারে কিন্তু অনেক পরিবর্তন দেখছি, কিন্তু আমাদের এখানে আরিফ ভাই যেটা মেনশন করলেন যে আসলে অনেক কিছু করার আছে। রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রিটা এখানে আছে, মার্কেটটা আছে, মার্কেটটাও লুক্রেটিভ, কিন্তু এটাকে আরো একটু অর্গানাইজড করে কাস্টমারের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাদের এখনো অনেক কিছু করার বাকি আছে, এবং এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার। খুব অল্প সময়ের মধ্যে কিন্তু এগুলো আসলে সলভ করা পসিবল না, কিন্তু পসিবল। আমরা যদি এফর্ট দিই তাহলে এটা অবশ্যই করা পসিবল। আমাদের এখানে যে ইয়াং জেনারেশনের কথা আমি বললাম যে তারা কিন্তু সিরিয়াস, তারা তাদের লাইফ নিয়ে চিন্তা করে, তারা দেশ নিয়ে চিন্তা করে, তারা ইন্ডাস্ট্রি নিয়ে চিন্তা করে। তো এই ইয়াং জেনারেশনকে যদি আমরা এখানে ইনভলভ করতে পারি বা তাদের কথা মাথায় রেখেও যদি আমরা এফর্ট গুলো নেই, তাহলে কিন্তু আমার মনে হয় যে ইন দ্য লং রান আমরা ভালো কিছু করতে পারবো। আর আমাদের দেশের কথা যদি বলি, সবকিছু কিন্তু ঢাকা সেন্ট্রিক। আমরা যদি কাজের কথা বলি, আমাদের বসবাসের কথা বলি, আমরা এস্টাবলিশমেন্টের কথা বলি, সবকিছুই কিন্তু দেখা যাচ্ছে যে ঢাকা কেন্দ্রিক অথবা অন্য কোনো শহর কেন্দ্রিক। ঢাকার পরে আমরা হয়তো চিটাগংয়ের কথা বলতে পারি, খুলনার কথাটাও এখন চলে আসছে সামনে, কিন্তু এছাড়াও কিন্তু আমাদের আরো অনেকগুলো ডিভিশন আছে, এছাড়া আমাদের আরো অনেকগুলো ডিস্ট্রিক্ট আছে। তো সবগুলোকে কিন্তু আমাদের একইভাবে সামনের দিকে নিয়ে আসতে হবে। শুধুমাত্র ঢাকাতেই আমরা ফোকাস করবো, ঢাকায় শুধুমাত্র রিয়েল এস্টেট হবে এবং অন্যান্য এরিয়াগুলোতে কম হবে, তাহলে কিন্তু আবার এই একটা অ্যানোমালি চলে আসবে, একটা ইমব্যালেন্স চলে আসবে, যেটা আমরা আগেও দেখেছি, এখন অনেকটা আছে। এই জায়গাগুলোতে মনে হয় আমরা যদি একটি এফর্ট দিই, প্লাস আরিফ ভাই যেটা বললেন যে সরকারের কাছ থেকেও আসলে আমাদের পাওয়ার আছে, তবে এই ব্যাপারটাকে আমি একটু দেখি রেসিপ্রোসিটির মধ্যে দিয়ে, কারণ সরকার সাহায্য করবে, অবশ্যই আমাদেরকেও কিন্তু সরকারকে সাহায্য করতে হবে। সো দুই এন্ড থেকেই যখন ইকুয়ালি কাজ হবে, তখন কিন্তু এটা লং রান হোক বা শর্ট রানে হোক, এটাকে খুব সুন্দর করে কিন্তু আমরা অর্গানাইজ করতে পারবো এবং সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। শকত ভাই। হ্যাঁ, জনাব আরিফুর রহমান, মাহজাবিন চৌধুরী যে কথাটা বললেন, একটি হচ্ছে যে ঢাকার বাইরে যাওয়া, সেটা চিটাগংয়ে আমরা বেশ ভালো আপনাদের উপস্থিতি রয়েছে রিহাবের, অন্যান্য বড় শহরগুলোতেও কিছু কিছু হচ্ছে, কিন্তু একটা বড় অভিযোগ হচ্ছে যে ঢাকার আশপাশ এলাকায় যেখানে জমির যারা ব্যবসা করেন তারা যতটা সক্রিয়, আবাসনটা ঠিক অতটা যাচ্ছে না। আপনারা কেন ঢাকার আশপাশের দিকে খুব একটা যাচ্ছেন না, বা ঢাকার বাইরে অন্যান্য শহরগুলো তো যাওয়ার ক্ষেত্রে বাধাগুলো কোথায়? কি চান আপনারা সরকারের কাছ থেকে বা নিজেদের কাছ থেকে বা অন্যদের কাছ থেকে? ধন্যবাদ শকত ভাই। জিনিসটা হচ্ছে যে আমি যখনই ঢাকার বাহিরে, যেটা আমি বললাম যে আমি গাজীপুরে যদি আজকে একটু ডেভেলপ করতে যাই, আমাকে কিন্তু তখন যে কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল, যে আমরা আমি যদি বলি আমি রেডিমিক্সে যখন আমি আমার স্ল্যাব গুলো কাস্টিং করি, আমার ঢাকার বাহিরে একটু অদূরেই যারা রেডিমিক্স এর ব্যবসা করেন, ওনারা আসলে আমাকে ওইখানটায় অথবা কুমিল্লায় আমাকে কি ওই রেডিমিক্সটা সাপ্লাই দিতে পারছেন? আসলে পারছেন না। সেরকম ভাবে আসলে তখন একটা কস্টিং এর যে বিষয়টা আসে, যে সেটা আসলে আমাদের দেশে ওই যে যেটা বলেছি ইনফ্রাস্ট্রাকচারালি ডেভেলপ। এবং সেকেন্ড হচ্ছে আপনি যেটা দেখবেন সেটা হচ্ছে জমির যারা ল্যান্ডের ব্যবসা করেন, আমি হয়তো ডিটেলে না যে যদি এভাবে বলি যে আমরা জানি যে একটা ল্যান্ড কিভাবে অধিগ্রহণ করা হয়, কিভাবে আস্তে আস্তে যাওয়া হয়। তো রিয়েল এস্টেট হিসেবে আমরা কিন্তু আসলে একটা জায়গা ওইভাবে নিয়ে ওখানে একটা বড় টাউন করতে গেলে যে ইনভলভমেন্টটা, কারণ আপনি ঢাকা শহরের আশেপাশের জমির অবস্থাগুলো জানেন, যে এখানে একটা জমি 2-3 বায়না হয়, অনেক কিছুর বিষয় আছে, আমি ডিটেইলে না গেলাম। তো এই জমির বিষয়টা আমরা সরকারের কাছ থেকে চাই যে সরকার যদি একটা 50 একর 100 একর
20 একর জায়গা নির্ধারিতভাবে প্ল্যান করে অ্যাকুইজিশন করে টেন্ডার করতে পারে যে এখানে এরকম একটা স্যাটেলাইট সিটি হবে, এই ফ্যাসিলিটিস থাকবে, স্কুল কলেজ, কোন কোন ডেভেলপার আসবে আসো। বাহিরেও কিন্তু ঠিক এভাবে, আপনি যদি মালয়েশিয়া অথবা আমরা দুবাইতেও দেখেছি বিট বন্ডের মাধ্যমে সরকার বন্ড বিক্রি করে। আমি সেই বন্ড আকারে আমি যদি শেয়ার গুলা কিনে আমি যদি সেখানে ডেভেলপমেন্ট করি, আমরা এখনো আসলে দুবাই বা সিঙ্গাপুর বা মালয়েশিয়ার যেই রিয়েল এস্টেটের স্ট্রাকচার্ড একটা ওয়ে, এটার কোনো ধারে কাছেও নাই, ওটার কোনো প্রসেসেই আমরা নাই। আমার ইনফ্রাস্ট্রাকচার কনস্ট্রাকশন যে আমি ঢাকার বাইরে করব, আমি আমার মতো ডেভেলপার তো আমি হাতে মেকিং করে স্ল্যাব কাস্টিং করব না। তাহলে কুমিল্লায় কি আমার সেই সুবিধা আছে যে আমি এখান থেকে অ্যাডভান্স অথবা প্রাণের একটা রেডিমিক্স ভালো পিএসআই এনশিওর করে আমি কুমিল্লা যে একটা স্ল্যাব কাস্টিং করব কিনা? তো এই ফ্যাসিলিটিস গুলো ডিসেন্ট্রালাইজ হতে হবে। জমিটা আমাকেও পাওয়ার জন্য ঢাকার আশেপাশে গভর্নমেন্টকে হেল্প করতে হবে, কনসিডারিং আওয়ার কারেন্ট সিচুয়েশন বা জমি যেভাবে অধিগ্রহণ হয় আপনি জানেন যে জমির ব্যবসাটা কিরকম। সো সেক্ষেত্রে কিন্তু ডেভেলপাররা অনেকটা পিছুপা হয়ে যায় যে আমি তো ওইভাবে যে জমি নিব না। তো সরকার যদি আগে আসে ডেভেলপাররা কিন্তু যেতে রাজি একটা বড় গেটেড কমিউনিটি করে দেওয়ার জন্য। ইভেন তো আমরা কিছুদিন আগে আলাপ করছিলাম গাজীপুরে, মানে অনেকগুলো একটা ব্যবসায়ীর সাথে, তাদের সবারই কথা এই গাজীপুরে মানে সব ইন্ডাস্ট্রিয়াল এরিয়া স্ট্রেট ওনারা মন্তব্যটা করেছেন এভাবে যে গাজীপুরের বাতাসে টাকা ওড়ে কিন্তু এখানে কোনো ফ্যাসিলিটিস নাই, একটা বাচ্চাদের জন্য একটা খেলার পার্ক, একটা অ্যামিউজমেন্টের কিছু নাই, এখানে কোনো একটা ফ্যাসিলিটেড কোনো একটা অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স নাই ওরকম। সো এখানে আসলে আমরা কিন্তু বলছি বারবার গভর্নমেন্ট বা নীতি নির্ধারক যে এই ইনফ্রাস্ট্রাকচার যেভাবে শহর বড় হচ্ছে, এই শহরের প্লট গুলা কিন্তু ভেরি লিমিটেড। এখন যদি ড্যাপ এর রিভাইসটা ইমপ্লিমেন্ট হয়ে যায়, আমি বলছি স্ট্যাটিস্টিক্সে আমরাই বলি যে আজকে থেকে 5 বছর পরে ঢাকা শহরের প্লট গুলা রিয়েল এস্টেটে শেষ হয়ে যাবে, একটা শূন্যতা তৈরি হবে। তখন সবাই ওয়েট করবে পূর্বাচলের জন্য যে পূর্বাচলের প্লট গুলো রেডি হওয়ার পরে সেখানে জয়েন্ট ভেঞ্চারে। সো মাঝখানে একটা 4 বছরের শূন্যতা তৈরি হবে যদি এটা এখনই আপনার ঢাকার আশেপাশে বা এখানে বড় গেটেড কমিউনিটি ডেভেলপাররা না যেতে পারে। থ্যাংক ইউ। আচ্ছা, মাহজাবিন চৌধুরী, আরিফুর রহমান অনেকগুলো কথা বললেন। তাহলে রিহাব অনেক শক্তিশালী একটা সংগঠন, আপনি যদি বাইরে থেকে জিনিসটা দেখেন, আমরাও যেটা দেখি, তাদের যথেষ্ট শক্তিশালী সংগঠন হিসেবে আমরা মনে করি। সরকার এই অর্থায়নের সমস্যা বা 9% সুদহারে ব্যাংক ঋণ দেওয়ার বিষয়, জমির একটা কথা আসছে, রাজুক নিজেই প্লটের ব্যবসায় আছে, সব কিছু মিলে আপনি যে ভবিষ্যতের কথাটা বলছেন, তাহলে আমাদের করণীয়টা কি আসলে? কাজগুলো কে করবে, মানে উদ্যোগটা কে নিবে? যেমন দেখুন, আমি যদি আপনাকে বলি আজকে কথাই এসছে যে ড্যাপে আমি ধানমন্ডি, গুলশান বা বেশ কিছু জায়গায় যে আমি একটা হাইটের পরে করতে দিব না, কারণ হচ্ছে ওখানে আমার পপুলেশন, লিভিং স্ট্যান্ডার্ড এগুলো সব চেঞ্জ হয়ে যাচ্ছে। ওয়ারেজ আপনি যদি হংকং দেখেন, ওর আকাশচুম্বী হয়ে যাচ্ছে উপরে উঠতে উঠতে জায়গার অভাবে, কিন্তু প্ল্যান যেমন আমার আজকে আপনি ধানমন্ডি থেকে শুধু স্কুলগুলো সরিয়ে দেন না, লিভিং কমিউনিটি তৈরি হয়ে যাবে, কমার্শিয়াল স্পেস সরিয়ে দেন, লিভিং কমিউনিটি তৈরি হয়ে যাবে, কিন্তু আমরা না ওইটা নিয়ে কেউ কথা বলি না। কারণ হয়তো আমাদেরই কারো ছেলে মেয়ে ওখানেই পড়ে, আমাদের ওখানেই হয়তো পড়ে, রাইট? তো আসলে আমরা না, ওই যে আপনি যে বললেন যে কাকে বলবো বা কে দায়িত্বটা নিবে, আসলে সেটাও প্রশ্ন, কে দায়িত্বটা নিবে। সেই প্রশ্নটা, সেই উত্তরটা আমি একটু মাহজাবিন চৌধুরী আপনার কাছে শুনতে চাই, আপনার কি ধারণা? আচ্ছা, যেটা হয়, আমরা যখন বাংলাদেশে বসে বাইরের কান্ট্রিগুলোর দিকে যখন তাকাই, তখন তাদের গ্রোথ, তাদের ডেভেলপমেন্ট গুলো যখন দেখি, তাদের ইনফ্রাস্ট্রাকচারাল চেঞ্জ গুলো যখন দেখি, তখন অবশ্যই অনেক ভালো লাগে এবং ভেতরে ভেতরে আবার ওই খারাপ লাগাটাও তৈরি হয় যে ওদের হচ্ছে আমাদের হচ্ছে না কেন। সো আমরা একেবারে সরাসরি একটা কম্পারিজনে চলে যাই। অনেক সময় আমরা চিন্তা করি না আসলে যে ওই কম্পেয়ারটা কতটুকু যৌক্তিক হচ্ছে এখানে, এটা চিন্তা না করে আমরা একটা কম্পারিজনে চলে যাচ্ছি। কারণ আমার এখানে বাংলাদেশের এখন যে অবস্থা, বাংলাদেশের যে পরিমাণ মানুষ আমার এখানে, এই মানুষগুলো আসলে তাদেরকে সবাইকে নিয়ে সামনের দিকে আগানোটা আমার মনে হয় না খুব একটা সহজ কাজ।
তারপরে বলবো যে হ্যাঁ, অবশ্যই উদ্যোগ নেওয়ার একটা ব্যাপার আছে। আর যেহেতু একটা ইন্ডাস্ট্রি নিয়ে আমরা কথা বলছি, কোনো একজন ব্যক্তি আসলে উদ্যোগ নিলে কতটুকু সফল হতে পারবো এটা নিয়ে আমি একটু সন্দিহান। তবে হ্যাঁ, অনেকজন মিলে রিহ্যাবের মতো অর্গানাইজেশন বা অনেকজন মিলে আমরা যদি একত্রিত হয়ে একটা সুদূর প্রসারী প্ল্যান করি এবং সেটা এক্সিকিউট করার জন্য যদি আমরা অ্যাকশন নেই, তাহলে অবশ্যই হবে। তার কারণ যে কান্ট্রিগুলোর এক্সাম্পল আরিফ ভাই বললেন, হংকং এর কথা বললেন, ইভেন দুবাইয়ের কথা যদি আমি বলি, দুবাইয়ের এই যে চেঞ্জটা আমরা দেখতে পাই দুবাইতে, সেটা কিন্তু খুব বেশি সময় আগের না, কিন্তু দুবাই কিন্তু করেছে, রাইট? সো এটা করার জন্য কিন্তু কাউকে না কাউকে উদ্যোগ নিতে হয়েছে। সো এটাও আমাদের এখানে আমার পসিবল, কারণ আমি যেটা বললাম যে আজকে থেকে 15-20 বছর আগে রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রি এবং এখনকার ইন্ডাস্ট্রি কিন্তু অনেক চেঞ্জ হয়েছে। ডিজিটাল মিডিয়ার একটা ইন্টারভেনশন কিন্তু আমরা দেখছি। ইনফরমেশনের কিন্তু একটা ইম্পর্টেন্স আমরা এখন ফিল করছি। আগে মানুষজন কিন্তু এত ইনফরমেশন সিক করতো না, এত রিভিউ দেখতো না। প্রতিটা স্টেজে আপনি ফার্স্টলি আপনার নিডটা আপনি আইডেন্টিফাই করলেন যে হ্যাঁ, আপনার একটা প্রপার্টি লাগবে, একটা প্লট লাগবে বা একটা ফ্ল্যাট লাগবে। তারপরে কিন্তু প্রতিটা স্টেজে আপনি ইনফরমেশন সিক করছেন, রাইট? সো প্রপার ইনফরমেশনটা নিয়ে তারপরে কিন্তু আপনি আপনার ডিসিশন মেকিংটা হচ্ছে। লাস্ট হচ্ছে আপনার বাইং দ্য প্রপার্টি এন্ড আদার স্টাফ, যেগুলো আমরা বলছি রেজিস্ট্রেশন এবং সাথে আরো অনেক কিছু আছে। সো এই যে ব্যাপারগুলো, এগুলো কিন্তু চেঞ্জের একটা অংশ, নিউনেসের একটা অংশ। সো এভাবেই কিন্তু আস্তে আস্তে সামনের দিকে আমরা আগাবো। এবং ওই যে বললাম যে কোনো অর্গানাইজেশন অথবা সবাইকে একত্রিত হয়ে, এবং সরকার অবশ্যই একটা বিশাল অংশ এখানে সরকার করতে পারেন। সো এই সবাইকে নিয়ে আমার মনে হয় একসাথে if we plan, if we organize everything, then we can go further, এবং এখানে সাকসেসফুল হওয়ার না হওয়ার কোনো সুযোগ আমি দেখি না। জনাব আরিফুর রহমান, আপনারা যে কথাগুলো বললেন, যারা ধরেন সরকার কালো টাকা সাদা করার সুযোগ দিয়েছে, এখন রিয়েল এস্টেটে আসছে, বড় বড় ভবন হচ্ছে, দামি দামি ভবন হচ্ছে, সেখানেও বিক্রি হচ্ছে, কিন্তু খুব সাধারণ মানুষ যাদের আয় সীমিত, কিন্তু তাদের একটা আকাঙ্ক্ষা আছে, এবং ঢাকার আশপাশে যদি আপনারা এভাবে যেতে না পারেন, তাহলে তাদের আকাঙ্ক্ষা পূরণটা কিভাবে হবে? আর আপনাদের শেষ পর্যন্ত ক্লায়েন্ট বাই কারা থাকবে, মানে কাদের নিয়ে আপনারা এই আবাসন খাতা এগিয়ে নিতে পারবেন? শকত ভাই, আমি যখন প্রথমেই বলেছি যে ঢাকা শহরের 18% বাসিন্দা হচ্ছে যারা ফ্ল্যাট বা বাড়ির মালিক, তাহলে কিন্তু ম্যাক্সিমামই নেই, কারণ আমার প্রথম কনসার্নই সেটা। সো এই রিয়েল এস্টেট মার্কেটে আপনি এখন দেখবেন, যেটা মেহজাবিন বললো, যে ইয়ং এখন কাপল বলেন অথবা ইয়ং জেনারেশনও চিন্তা করছে। যেরকম আমরাই এখন পাই আফতাবনগর বা বসুন্ধরা একসাথে হয়তো 5 জন মিলে একটা প্লট কিনেছে। তারা তাদের জায়গাটায় চাকরির পাশাপাশি একটা ডেভেলপার খুঁজছে এটা ডেভেলপ করে দেওয়ার জন্য। 5 জন 5টা ফ্ল্যাট হয়তো পাবে, ডেভেলপার 5টা ফ্ল্যাট পাবে। এরকম ভাবে একটা জয়েন্টলি কিন্তু ওই যে আবারও যেটা কথা, যে আমরাই কিন্তু ইন্ডাস্ট্রিটাকে আগিয়ে নিয়ে যাচ্ছি। কিন্তু ওই যে বললাম, ঢাকার বাইরে যখনই আমি যাব, সেখানে কিন্তু আসলে আমার গভর্নমেন্টের একটা স্পন্সরশিপ লাগবে। আমি যদি গভর্নমেন্টের মাধ্যমে আমি যদি একটা জায়গায় আমি অ্যাকোয়ার করে ওখানে একটা বড় কিছু করতে না পারি, ঢাকার বাইরে কিন্তু একটা বিল্ডিং 2টা বিল্ডিং করে একটা রিয়েল এস্টেট কোয়ালিটি কাজ করে কিন্তু কেউই আসলে সার্ভাইভ করতে পারবে না। কারণ একটা কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল আপনি এখন জানেন, যেমন এই মুহূর্তে রডের টন হয়ে গেছে 69,000 টাকা। সো সেখানে আমি ঢাকার বাইরে একটা 2টা বিল্ডিং এর জন্য যে আসলে হবে না। ঢাকার বাইরে বরঞ্চ যদি প্ল্যান্ড ভাবে গভর্নমেন্টের স্পন্সরশিপ থাকে, কোনো জায়গা অ্যাকোয়ার করে দেওয়া হয় এবং সুন্দরভাবে অথবা এরভাবে করে দেওয়া হয়, সেখানে কিন্তু আমরা ডেভেলপাররা মুহূর্তে যাওয়ার জন্য রেডি আছি যে কোনো সময়। আমরা যে ওখানে যদি বড় টাওয়ার করে দিয়ে এই যে আপনি যে সেগমেন্টটার কথা বলছেন ঢাকা শহরে, যারা এখন তার স্যালারির একটা ম্যাক্সিমাম পোর্শন বাড়ি ভাড়ায় দিয়ে দিচ্ছে, সে কিন্তু স্যালারির ওই বাড়ি ভাড়া যেটা দিচ্ছে তার থেকেও কম মূল্যে ওখানকার ফ্ল্যাটটা নিতে পারবে, লোন দিয়ে কিনে নিতে পারবে, কিন্তু নিজের একটা ফ্ল্যাট থাকবে। কিন্তু তাকে আমাদের কি এনশিওর করতে হবে যে সে ঢাকায় খুব সহজে আসতে পারবে, আবার ঢাকা থেকে সুন্দর মতো তাকে চলে যেতে হবে, সকল নাগরিক সুবিধাগুলাও সে ঢাকার বাহিরে পেতে হবে। এখন আমি ঢাকার বাহিরে যে বিল্ডিং করলাম, কিন্তু কোনো নাগরিক সুবিধা নেই, একটা ভালো স্কুল নেই, একটা ভালো, ওই যে বললাম গাজীপুরের ওরা বলছে, একটা ভালো খেলার জায়গা নাই বাচ্চার জন্য, একটা ভালো স্কুল নেই, একটা কলেজ নেই, তাহলে তো আবার সে ঢাকায় ফিরবে। আর আমিও ঢাকার বাইরে কিভাবে যাব একটা 2টা বিল্ডিং নিয়ে? না, আপনার কাছে আপনার অনুষ্ঠান প্রায় শেষের দিকে চলে এসেছি। মাঝে যদি আপনার কাছে আমার প্রশ্ন
যে এখন মানুষের প্রতি, সাধারণ মানুষ যারা সীমিত আয়, যারা তারা একটা ছোট একটা বাড়ি বা ফ্ল্যাট করতে চান, তাদের প্রতি আপনি কি পরামর্শ? আপনি তো মার্কেটিং নিয়ে কাজ করেন, আপনি অনেক মানুষের সঙ্গে মেশেন, অনেক ধরনের ক্রেতা বিক্রেতা, দুই ধরনের মানুষের সঙ্গেই আপনাদের সম্পর্ক আছে। আপনারা কি দেখেন বা তারা কোথায় যাবে, তাদের জন্য কি পরামর্শ আপনার? এখানে দুটো সাইডে আসলে কাজ করার সুযোগ আছে। এক হচ্ছে সরকারের সাইড থেকে অবশ্যই কিছু করার আছে এখানে। তারপর সীমিত আয়ের যাদের কথা বলছেন তাদের জন্য আসলে আমরা কিভাবে কি ধরনের ফাইন্যান্সিং চেঞ্জেস গুলো আমরা আনতে পারি, রাইট? সো সে যে পরিমাণ ইনকাম করছে সেই পরিমাণ ইনকামের মধ্যে থেকে সে তার জন্য এমন একটা আবাসন ব্যবস্থা নিয়ে আসা উচিত যেখানে তারা হয়তোবা কিছু টাকা হয়তোবা লোন নিয়ে, অথবা তারা যে ইনকাম করছে সেই ইনকামের মধ্যে থেকেই তারা একটা আবাসন সুবিধা পেতে পারে। এটা সরকারের কাছ থেকে আসতে পারে। আর অন্য সাইডে যারা আসলে রিয়েল এস্টেটে কাজ করছে, আমরা যারা কাজ করছি, অন্যান্য ডেভেলপার যারা কাজ করছে, ইন্ডাস্ট্রিটা তো ছোট না, এটা তো অনেক বড় একটা ইন্ডাস্ট্রি। এখানে শুধুমাত্র রিয়েল এস্টেট ডেভেলপার্স না, এখানে কনস্ট্রাকশন এবং আদার ইন্ডাস্ট্রিও কিন্তু রিলেটেড। এখানে অনেক ব্যাকওয়ার্ড এবং ফরওয়ার্ড ইন্ডাস্ট্রিও এখানে রিলেটেড। সো এই যারা এগুলো নিয়ে কাজ করছে তারাও কিন্তু একটা উদ্যোগ নিতে পারে যে এই সীমিত আয়ের মানুষদেরকে আমরা যদি কোনোভাবে একটা আবাসন ব্যবস্থা করে দিতে পারি, যেটা হয়তো তারা অল্প ঋণ নিয়ে বা অল্প মাসে মাসে একটা কিস্তি দিয়ে তারা হয়তো তাদের একটা অ্যাপার্টমেন্ট বা ছোট একটা থাকার জায়গা তারা এনশিওর করতে পারে। তো এটা দুভাবেই হতে পারে, কিন্তু সবচেয়ে বেশি এখানে এগিয়ে আসার জন্য আমি যার কথা বলবো সেটা হচ্ছে আমাদের অবশ্যই সরকার পক্ষ। আপনাকে অনেক ধন্যবাদ, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। আমরা অনুষ্ঠান শেষ করতে যাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ আমাদের আলোচনা শুনলেন। আমরা শেষ বিচারে যেটা মাহাজাবিন চৌধুরী বললেন সেটা সরকারকে এগিয়ে আসতে হবে, এবং রিয়েল এস্টেট যারা ব্যবসা করেন তাদেরও দায়বদ্ধতার বিষয় রয়েছে। সরকারের সহযোগিতা বা রিয়েল এস্টেট অ্যাসোসিয়েশন যা রিহাবের দায়বদ্ধতা, তাদের উদ্দীপনা, তাদের কাজ সব কিছু মিলেই সাধারণ মানুষের জন্য একটা আবাসন হবে, এই আকাঙ্ক্ষা সামনে রেখেই আমরা আমাদের আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। আগামীকাল ঠিক একই সময়ে আমরা আরেকটি বিষয় নিয়ে কথা বলবো।